বাংলাদেশে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয়। সরকার কর নেয়, ব্যবসা প্রতিষ্ঠান লাভ করে, আর সাধারণ মানুষ পণ্য কিনে তার মূল্য পরিশোধ করে। কিন্তু যদি এমন হয় আপনি যে টাকা দিচ্ছেন তার পুরো হিসাব সরকারের খাতায় পৌঁছাচ্ছে না, যদি এমন হয় প্রতিদিন আপনার পকেট থেকে অতিরিক্ত টাকা বের হচ্ছে অথচ সেই অতিরিক্ত অর্থের বড় অংশ রাষ্ট্রের কোষাগারে জমা হচ্ছে না, তাহলে প্রশ্ন উঠবেই, টাকাটা যাচ্ছে কোথায়? আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা শুধু ধূমপায়ীদের নয়, পুরো দেশের অর্থনীতি, রাজস্ব নীতি এবং জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত। বিষয়টি হলো সিগারেটের দাম, কর এবং হাজার হাজার কোটি টাকার সম্ভাব্য রাজস্ব হারানোর অভিযোগ। সরকার একদিকে বলছে রাজস্ব বাড়াতে হবে, উন্নয়ন প্রকল্প চালাতে হবে, হাসপাতাল, স্কুল, রাস্তা, সেতু নির্মাণ করতে হবে। অন্যদিকে একটি গবেষণা বলছে শুধু সিগারেটের মূল্য নির্ধারণ পদ্ধতির কারণেই প্রতি বছর প্রায় 4,000 কোটি টাকারও বেশি সম্ভাব্য রাজস্ব সরকারের হাতছাড়া হতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগলেও পুরো বিষয়টি বোঝার জন্য আমাদের যেতে হবে সিগারেটের দামের অঙ্কে। প্রতি বছর বাজেট আসে আর প্রায় প্রতি বছরই বাড়ে সিগারেটের দাম। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটেও একই চিত্র দেখা গেছে। নতুন মূল্য কাঠামো অনুযায়ী নিম্ন স্তরের 10 শলাকার একটি সিগারেট প্যাকেটের দাম ধরা হয়েছে 62 টাকা, অর্থাৎ একটি সিগারেটের মূল্য দাঁড়ায় 6 টাকা 20 পয়সা। কাগজে কলমে হিসাবটি নিখুঁত, কিন্তু বাস্তব বাজারে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। কারণ দেশের কোনো দোকানদার প্রায় কখনো 20 পয়সা বা 40 পয়সার হিসাব ধরে খুচরা সিগারেট বিক্রি করেন না। বাস্তবে দাম দাঁড়ায় 7 টাকা, 10 টাকা, 18 টাকা কিংবা 23 টাকা। ফলে সরকারি দামের সঙ্গে বাজারের প্রকৃত দামের একটি ফারাক তৈরি হয়। ধরুন একটি সিগারেটের সরকারি মূল্য 9 টাকা 20 পয়সা, কিন্তু দোকানে সেটি বিক্রি হচ্ছে 10 টাকায়। আরেকটি সিগারেটের মূল্য 16 টাকা 20 পয়সা হলেও বিক্রি হচ্ছে 18 টাকায়। কোথাও 21 টাকার পণ্য 23 টাকায় বিক্রি হচ্ছে। শুনতে হয়তো কয়েক পয়সার বিষয় মনে হতে পারে, কিন্তু প্রতিদিন যখন বাংলাদেশে প্রায় 23 কোটি শলাকা সিগারেট বিক্রি হয় তখন এই কয়েক পয়সার ব্যবধানই কোটি কোটি টাকায় রূপ নেয়। এখানে শুরু হচ্ছে বড় প্রশ্ন, যে অতিরিক্ত টাকা ভোক্তার কাছ থেকে নেওয়া হচ্ছে তার পুরোটা কি সরকারের কাছে যাচ্ছে, নাকি সেই অর্থের একটি অংশ কোথাও হারিয়ে যাচ্ছে? গবেষণা সংস্থা পিপিআরসির বিশ্লেষণ বলছে ডেসিমেল মূল্য এবং রাউন্ডিংয়ের এই ব্যবস্থার কারণে বিশাল অঙ্কের রাজস্ব ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছে। তাদের হিসাব অনুযায়ী বছরে প্রায় 4,062 কোটি টাকার সম্ভাব্য রাজস্ব সরকার হারাতে পারে। একবার ভাবুন, 4,000 কোটি টাকা। এই অর্থ দিয়ে একাধিক আধুনিক হাসপাতাল নির্মাণ করা সম্ভব, শত শত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব, বহু সড়ক, সেতু এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু সেই অর্থের একটি অংশ যদি রাজস্ব ব্যবস্থার বাইরে থেকে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হয় কে? উত্তর খুব সহজ, ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র। আর রাষ্ট্রের ক্ষতি মানে শেষ পর্যন্ত জনগণের ক্ষতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ক্ষেত্রে সরাসরি ধূমপায়ীদের দায় দেওয়া কঠিন, কারণ তারা তো টাকা দিচ্ছেন। সমস্যা হলো তারা যে অতিরিক্ত অর্থ দিচ্ছেন সেই অর্থের কতটুকু সরকারি কোষাগারে জমা হচ্ছে এবং কতটুকু হচ্ছে না। অর্থাৎ প্রশ্নটি এখন আর শুধু ধূমপানের নয়, এটি জবাবদিহিতার প্রশ্ন। এখন প্রশ্ন উঠছে, এই সমস্যার সমাধান কি? পিপিআরসি বলছে বর্তমান 4 স্তরের সিগারেট বাজারকে আরও সহজ করতে হবে। বর্তমানে বাজার বিভক্তি নিম্ন, মধ্যম, উচ্চ এবং প্রিমিয়াম এই 4টি স্তরে। তাদের মতে নিম্ন এবং মধ্যম স্তরকে একত্রিত করে 3 স্তরের কাঠামো তৈরি করা যেতে পারে। কারণ গত কয়েক বছরে বিপুল সংখ্যক ধূমপায়ী নিম্ন স্তরের সিগারেট থেকে মধ্যম স্তরের সিগারেটে চলে গেছেন। ফলে 2 স্তরের ব্যবধান আগের মতো কার্যকর নেই। এছাড়া গবেষণা প্রতিষ্ঠানটি আরও একটি প্রস্তাব দিয়েছে। তাদের মতে 10 শলাকার প্যাকেটের ন্যূনতম মূল্য 100 টাকা করা যেতে পারে। পাশাপাশি প্রতি প্যাকেটে অতিরিক্ত 4 টাকা কর আরোপ করা যেতে পারে। তাদের যুক্তি, এতে সরকারের রাজস্ব বাড়বে এবং একই সঙ্গে ধূমপানের প্রবণতাও কমবে। তাদের হিসাব অনুযায়ী এমন নীতি বাস্তবায়ন করা গেলে অন্তত 5 লাখ মানুষ ধূমপান ছেড়ে দিতে পারেন। এখানে এসে বিতর্ক আরও বড় হয়ে ওঠে। সত্যিই কি দাম বাড়ালেই মানুষ সিগারেট ছেড়ে দেয়? জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বড় একটি অংশ বলছেন হ্যাঁ, দাম বৃদ্ধি কার্যকর, বিশেষ করে তরুণদের মধ্যে। কারণ নতুন কেউ ধূমপান শুরু করতে চাইলে বেশি দাম তাকে নিরুৎসাহিত করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও দীর্ঘদিন ধরে তামাকজাত পণ্যের উপর উচ্চ কর আরোপের পরামর্শ দিয়ে আসছে। তাদের যুক্তি, দাম বাড়লে ব্যবহার কমে, রোগ কমে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ব্যয়ও কমে।
কিন্তু এখানেই শেষ নয়, সমালোচকদের পাল্টা প্রশ্নও রয়েছে। একজন দীর্ঘদিনের আসক্ত ধূমপায়ী কি সত্যিই শুধু দাম বেড়েছে বলে সিগারেট ছেড়ে দেবেন? বাস্তব অভিজ্ঞতা অনেক সময় ভিন্ন কথা বলে। অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ ধূমপান কমায় না, বরং সংসারের অন্য খাত থেকে খরচ কমিয়ে সেই অর্থ সিগারেটে ব্যয় করে। কেউ বাজারের খরচ কমান, কেউ চিকিৎসার খরচ পিছিয়ে দেন, কেউ সন্তানের পড়াশোনার খরচ কমিয়ে দেন। অর্থাৎ ধূমপান না কমে বরং পারিবারিক অর্থনীতিতে চাপ তৈরি হয়। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এই করের বোঝা সবচেয়ে বেশি বহন করছে কারা? একজন উচ্চ আয়ের ব্যক্তি হয়তো দাম বৃদ্ধির প্রভাব খুব বেশি অনুভব করবেন না, কিন্তু একজন দিনমজুর, রিক্সা চালক কিংবা নিম্ন আয়ের শ্রমিকের জন্য একই অভ্যাস ধরে রাখা অনেক বেশি ব্যয়বহুল হয়ে ওঠে। ফলে বাস্তবে করের চাপ তুলনামূলকভাবে নিম্ন আয়ের মানুষের উপর বেশি পড়ে। অর্থনীতিবিদদের আরেকটি উদ্বেগ রয়েছে, যদি সিগারেটের দাম অত্যধিক বেড়ে যায় তাহলে কি অবৈধ বাজার তৈরি হবে না? বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে উচ্চ করের সুযোগে চোরাই ও নকল সিগারেটের বাজার বিস্তৃত হয়েছে। সেখানে সরকার রাজস্ব হারিয়েছে, ভোক্তা নিম্নমানের পণ্য ব্যবহার করেছে, আর লাভবান হয়েছে অসাধু চক্র। কিছু বিশেষজ্ঞ আবার মনে করেন শুধু দাম বাড়িয়ে আসক্তির সমস্যা সমাধান করা সম্ভব নয়, কারণ কেউ সিগারেট ছেড়ে অন্য তামাকজাত পণ্যে যেতে পারেন, কেউ বিকল্প নেশায় ঝুঁকতে পারেন। ফলে অভ্যাস বদলায় কিন্তু আসক্তি থেকে যায়। এখানে এসে আরেকটি রাজনৈতিক ও অর্থনৈতিক প্রশ্ন সামনে আসে। একদিকে সরকার ধূমপান কমানোর কথা বলে, অন্যদিকে তামাক খাত থেকেই প্রতি বছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহ করে। তাহলে দীর্ঘমেয়াদী ধূমপান মুক্ত সমাজ গঠনই যদি লক্ষ্য হয়, তবে রাষ্ট্রীয় রাজস্বের একটি বড় অংশ এখনও তামাক খাতের উপর নির্ভরশীল কেন? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কারণ এটি শুধু স্বাস্থ্য নীতির প্রশ্ন নয়, এটি অর্থনীতির প্রশ্ন, এটি রাজস্ব ব্যবস্থার প্রশ্ন, এটি সামাজিক বাস্তবতার প্রশ্ন। সব মিলিয়ে আজকের বিতর্ক সিগারেটের পক্ষে বা বিপক্ষে নয়। মূল প্রশ্ন হলো, যে টাকা জনগণ দিচ্ছে সেই টাকার হিসাব কি পুরোপুরি স্বচ্ছ? রাজস্ব কাঠামো কি বাস্তব বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? দাম বাড়ানো কি একমাত্র সমাধান, নাকি প্রয়োজন কর কাঠামোর সংস্কার, অবৈধ বাজার নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি, কাউন্সেলিং, পুনর্বাসন এবং কার্যকর আসক্তি নিরাময় কর্মসূচি? কারণ কর বাড়িয়ে সিগারেটের দাম বৃদ্ধি করা সম্ভব, কিন্তু একজন মানুষকে আসক্তি থেকে মুক্ত করা অনেক বেশি কঠিন। তাই এই আলোচনা শুধু সিগারেটের নয়, এটি রাষ্ট্রের অর্থনীতি, জনগণের স্বাস্থ্য এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণের প্রশ্ন। এখন দেখার বিষয়, সরকার কি শুধু কর বাড়ানোর পথেই হাঁটবে, নাকি রাজস্ব ফাঁকি রোধ, কর ব্যবস্থার আধুনিকায়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষার সমন্বিত পথ বেছে নেবে? কারণ বাংলাদেশের ভবিষ্যৎ তামাক নীতি কোন দিকে যাবে সেই উত্তর লুকিয়ে আছে এই প্রশ্নগুলোর মধ্যেই। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।